আদিবা খিলখিলিয়ে হেসে বলল, মেঘ না, আম্মু বলো, আম্মু। আদিবার মুখে মিষ্টি বুলি শুনে মেঘসহ সকলেই হেসে দিল। মেঘ কান্না মুছে আদিবার গালে চুমু দিল। সন্ধ্যার পর্দা তখন ধীরে ধীরে নেমে এসেছে। আকাশের বুকে লালচে আভা মিলিয়ে গিয়ে এক ধরনের নীলচে অন্ধকার নামছে চারপাশে। রাস্তার বাতিগুলো একে একে জ্বলে উঠছে, বাতাসে হালকা শীতলতা। শহরের ব্যস্ততার ভেতরেও একটা শান্ত নিস্তরঙ্গ আমেজ জমে আছে। কাছেই একটা দোকান থেকে ভাজা সমুচার গন্ধ নাকে আসছে। চিরচেনা সেই ছোট্ট চায়ের দোকানটা যেন সন্ধ্যার জমায়েতের আসর বসেছে আজ বহু বছর পর। বাঁশের বেঞ্চ, কাঠের টেবিল, আর কাচের গ্লাসে ধোয়া ওঠা চা, সবকিছুতেই একরকম পরিচিত আর আপন গন্ধ। সেই দোকানের এক কোণে পাশাপাশি বসে আছে আবির, তানভীর, রাকিব, রাসেল ও মোবারক। সামনে রাখা ধোয়া ওঠা চায়ের কাপ, টেবিলের উপর কয়েকটা বিস্কিট প্লেট। আড্ডার ফাঁকে ফাঁকে চায়ের ধোঁয়া উড়ে যাচ্ছে বাতাসে। এই যে এতদিন পর আবার সবাই একসাথে, মজাই লাগছে। মোবারক হাসতে হাসতে বলল। চায়ের কাপে চুমুক দিতে দিতে আবির উত্তর দিল, এতগুলো বছর ধরে তোমাদের সাথে চায়ের দোকানেও এই আড্ডাটাকে অনেক মিস করেছি দোস্ত। রাকিব হঠাৎই বলে উঠল, আবিরকে ছাড়া তো চায়ের দোকানের আড্ডা আগে কখনোই জমতো না। তাই তো গত 10-12 বছরে এখানে এসে আমাদের একবারও আড্ডা দেওয়া হয়নি। তানভীর হাসতে হাসতে টেবিলের চাপড় মারল। ঠিকই বলেছ, ভাইয়াকে ছাড়া কি চায়ের আড্ডা জমে? তবে এখন থেকে আড্ডা হবে আগের মতো, প্রতি শুক্রবার। আবির বলল, থাম এবার তোরা, সব হবে। এবার রাসেল আবিরকে উদ্দেশ্য করে বলল, তোর মতো ছেলে সত্যি আজকালকার জমানায় পাওয়া যায় না রে। আমাদের 5 বন্ধুর মধ্যে তুই সবচেয়ে বেশি দায়িত্বশীল। তোর জায়গায় আমি হলে বিদেশের মাটি থেকে কখনোই দেশের বিজনেস সামলাতে পারতাম না। তুই একা হাতে পরিবার, ব্যবসা, ছেলে মেয়ের ভবিষ্যৎ সব সামলে নিয়েছিস। আবির রাসেলের কাঁধে হাত রেখে বলল, হইছে বাপ, আর গ্যাস দিস না, বেশি ফুইলা গেলে ফুইটা যামো। আবিরের এমন ব্যঙ্গ করা কথা শুনে তানভীর, রাকিব, রাসেল, মোবারক একসাথে হেসে দিল। রাকিব বলল, অফিসে কবে যাওয়ার চিন্তা ভাবনা করছিস? আবির মুখ স্বাভাবিক রেখে বলল, ভাবছি আগামীকাল থেকেই যাব। এবার রাকিব আবারও বলল, প্রয়োজন নেই, কয়েকটা দিন বাড়িতে থাক, পরিবারের সময় দে, তারপর আসিস। পাশ থেকে তানভীর বলল, ভাইয়া এত তাড়াহুড়ো কেন করছো? দেশে যখন এসেছো নিজের অফিসে নিজে তো যাবেই, কয়েকটা দিন বাড়িতে রেস্ট নাও। ওরা তো ঠিকই বলেছে, কয়েকটা দিন বাড়িতে থাকো। রাসেলের কথায় রাকিব, তানভীর ও মোবারক সায় জানালো। আবির কিছুক্ষণ ভেবে দুষ্টু হেসে বলল, বাড়িতে থাকলে আমি একা থাকবো কেন? তোদের সবাইকেও থাকতে হবে। ওর এমন অদ্ভুত কথা শুনে বাকিরা সবাই আশ্চর্য কণ্ঠে বলল, কি? আবির হেসে হেসে বলল, কি না, জি, সবার পরিবারকে নিয়ে একটা রেনিয়ন করলে কেমন হয়? পাহাড় বা সমুদ্রে 1 সপ্তাহের জন্য। তানভীর বলল, রিনিয়ন মানে পুনর্মিলন? ওয়াও, দ্যাটস গুড আইডিয়া। মোবারক ও আবির তানভীর সাথে সায় দিল। রাকিব ও রাসেল চুপ করে বসে আছে। ওদের দিকে তাকিয়ে আবির বলল, কিরে তোদের আবার কি হলো? রাকিব বলল, তোরা যা দোস্ত। আবির ভ্রু কুঁচকে বলল, কেন? রাসেল বলল, আমরা দুইজনে যদি চলে যাই 1 সপ্তাহের জন্য, তাহলে অফিসে কি হবে? অফিস কে সামলাবে? আবির খানিকটা হেসে বলল, ওটা নিয়ে তোদের ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করব। তোরা শুধু প্রস্তুতি নে। এবার রাকিব আর রাসেল একসাথে হুররে বলে চিৎকার দিয়ে আবিরকে জড়িয়ে ধরল। তানভীর আর মোবারক এসে ওদের 3জনকে জড়িয়ে ধরল। ওদের 5জনের এত খুশি দেখে দোকানদার আরও লোকেরা চা খেতে খেতে ওদের দিকেই দেখছিল। হয়তো তারা বোঝার চেষ্টা করছে এই মধ্যে বয়সে এসেও 5 বন্ধুর এতটা খুশির কারণ। ওদের হাসি মজার দোকানটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। দোকানদার মাঝে মাঝেই এগিয়ে এসে কাপ ভরে দিচ্ছে, পাশেই অন্য গ্রাহকেরা বসে খুঁটিনাটি গল্প করছে। বাইরে হালকা হাওয়া বইছে। দোকানের পাশে ঝুলে থাকা লণ্ঠনের আলোয় 5 বন্ধুর মুখ স্পষ্ট ভেসে উঠেছে। অবশেষে সিদ্ধান্ত হলো, আগামী 2 দিন পর তারা সবাই সাজেকে যাবে। এই 2 দিনের মধ্যে সবাই সবকিছুই গুছিয়ে যার যার অফিস থেকে 1 সপ্তাহের ছুটির ব্যবস্থা করে নেবে। সন্ধ্যার সেই আবহাওয়া, তাদের আড্ডা যেন এক টুকরো জীবনের অবিচ্ছেদ অংশ। চেনা, সহজ, অথচ ভীষণ আপন। হ্যালো, হ্যালো।
তামিম, আমার কথা শুনতে পাচ্ছিস? বলতে বলতে মেঘ সোফা থেকে উঠে একপাশে গিয়ে দাঁড়ালো। সেই মুহূর্তে বাড়িতে ঢুকলো আবির ও তানবীর। আবির মেঘের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাকে কতবার বলেছি সিমটা চেঞ্জ করে দেই, কিন্তু তুমি কোনো কথা শুনতেই চাও না। এই সিমটা তো অনেক নেটে ডিস্টার্ব করে। মেঘ মুখটা একটু গম্ভীর করে বলল, করুক, তাও আমি এটাই ব্যবহার করব। আবির মৃদু হেসে বলল, তা মহারানী, কার সাথে কথা বলা হচ্ছিল? মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আহিয়ার আব্বু, তামিমের সাথে কথা বলছিলাম। আমরা যে দেশে ফিরেছি সেটাই ওকে জানালাম। এবার আবির বলল, ও আচ্ছা। ওদের কথার মাঝে ত্রিধার কণ্ঠ শোনা যাচ্ছে জোরে জোরে। তানভীর আসার পর থেকে ত্রিধা অভিমানী কণ্ঠে তার পাপাকে বলছে, পাপা, তুমি সবাইকে পেয়ে আজকে আমাকে ভুলে গেছো? তানভীর বলল, আমি কি আমার মাম্মাকে ভুলে যেতে পারি? ত্রিধা মুখ গম্ভীর করে সোফার এক কোণে বসে বসল। ভুলে গেছো? তা তো আমি প্রমাণ পাচ্ছি। তানভীর তার আহ্লাদে মেয়েকে বোঝানোর ভঙ্গিতে বলল, তুমি এখনো কিছুই প্রমাণ পাওনি মাম্মাম। ত্রিধা তার পাপার দিকে একটু তাকিয়ে বলল, প্রমাণ পেয়ে? পুরো কথা শেষ করার আগেই ত্রিধার চোখ বড় বড় হয়ে গেল। দেখলো তানভীর হাতে 3টা কিটক্যাট চকলেট। তানভীর একটা এগিয়ে দিল মেয়ের দিকে, আর 2টা এগিয়ে দিল আহিয়া ও আদিবার দিকে। ত্রিধা খুশিতে তার পাপাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট পাপা ইন দিস ওয়ার্ল্ড। বাবা মেয়ের কাণ্ড দেখে উপস্থিত সকলে হেসে দিল। আহিয়ান সিঁড়ি দিয়ে নামছিল। ত্রিধার এমন আহ্লাদী কণ্ঠ শুনে একা একাই বিরক্ত ভঙ্গিতে বিড়বিড় করলো, যত ঢং। বন্যা আর মেঘ সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। একে একে খাবারের টেবিলে উপস্থিত হলো খানবাড়ির ছোট বড় সকল সদস্য। বহু বছর পর পুরো পরিবার আজ একসাথেই খেতে বসেছে। আলী আহমদ খান বললেন, মৃত্যুর আগে সবাই একসাথে, এই দিনটাই তো দেখার আমার শেষ ইচ্ছে ছিল। এই বুড়ো বয়সে আমার আর কি চাওয়ার থাকতে পারে? আলী আহমদ খানের পাশে বসেই আহিয়ান, সেই ছোটবেলার মতো। আহিয়ান বড় দাদুর হাতে হাত রেখে আশ্বাস দিয়ে বলল, কে বলেছে তুমি বুড়ো হয়ে গেছো? তুমি তো এখনো ইয়াং ম্যান। এবার ত্রিধা এসে পেছন থেকে আলী আহমদ খানের গলা জড়িয়ে ধরে বলল, ইয়েস দাদু, তুমি তো এখনো অনেক হ্যান্ডসাম। নিজেকে বুড়ো কেন বলছো? আলী আহমদ খান হাসলো। ইকবাল খান পাশ থেকে বলল, ভাইজান, আজ এত খুশির দিনে এসব কেন বলছেন? আবির সবার মনোযোগ ঘোরানোর জন্য বলল, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। ইকবাল খান আবিরের দিকে তাকিয়ে বলল, বাড়ি ফিরেছি পর থেকে তো শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজই পাচ্ছি। এখন আবার কি সারপ্রাইজ দিবি? সারপ্রাইজের কথা শুনে তো আহিয়াও ত্রিধা ভীষণ এক্সাইটেড। আহিয়া উঠে এসে আবিরকে বলল, পাপা, তাড়াতাড়ি বলো না, কি সারপ্রাইজ? ওরা ওরা দেখা দেখি ত্রিধাও এসে আবিরকে বলতে লাগলো, ও বড় পাপা, তাড়াতাড়ি বলে ফেলো, আমার যে আর তর সইছে না। আহিয়ান এক নজরে সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, রেডিকিউলাস। আলী আহমদ খান পাশে বসে থাকার খুব সহজে আহিয়ানের কথাটা শুনতে পেল। মুচকি হেসে আবারও মনোযোগ দিল আবিরের কথার দিকে। আবির আহিয়া ও ত্রিধার উদ্দেশ্যে বলল, আরে আম্মুরা, আমি তোমাদেরকে অবশ্যই বলবো, এবং এখনই তোমরা গিয়ে বসো, আমি বলতেছি। ওর কথা শুনে খুশিতে দুজনে গিয়ে চেয়ারে বসলো। আবির বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, অনেক বছর বাইরে ছিলাম, পুরনো বন্ধু আত্মীয় স্বজন তাদের কারোর সাথেই তেমন একটা কথা বলা হয় নাই। ভাবছি সবাই একসাথে কোথাও বেড়াতে যাই, তাহলে একসাথেই সবার একটা রিউনিয়ন হবে। ছেলেমেয়েরাও একটু আনন্দ করতে পারবে। আমাদের পুরনো বন্ধু বান্ধবদের সাথে আমাদের সম্পর্ক এখনো কতটা মজবুত এবং কতটা বিশ্বাসের তা দেখে আমাদের ছেলেমেয়েরাও অনেক কিছু শিখবে। আবিরের পুরো কথা শুনে মোজাম্মেল খান বললেন, কোথায় বেড়াতে যাবে? আবির মৃদু হেসে বলল, আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি পুরো ফ্যামিলি নিয়ে সাজেক ভ্যালিতে ঘুরতে যাব 7 দিনের জন্য। পাশ থেকে হঠাৎ ত্রিধা চিৎকার দিয়ে বলল, সাজেক ভ্যালি? মানে মেঘের রাজ্য? ওয়াও! আইয়ান এবার বিরক্ত হয়ে ত্রিধাকে একটা ধমক দিয়ে বলল, শ্যাট আপ, ইডিয়েট। বড়দের কথার মাঝখানে পাঁচালগিরি করা বন্ধ রাখ। আবির ছেলের দিকে তাকে একটু চোখ রাঙানি দিল। মুহূর্তে আহিয়ান মাথা নিচু করে খাওয়া শুরু করলো। আবির আবারও সকলের দিকে তাকিয়ে বলা শুরু করলো, তোমরা সবাই প্রস্তুতি নাও, আগামী পরশুদিন আমরা সবাই একসাথেই সাজেক যাব। ত্রিধা যেই না আরেকবার চিৎকার দিয়ে বলবে হুররে, ঠিক তখনই চোখ গেল আহিয়ানের গম্ভীর মুখে। মুহূর্তে ত্রিধার রানী ঠোঁটে
এক আঙ্গুল চেপে বসে রইল। মেঘ আবিরের গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, কিন্তু সবাই কি এত অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে যেতে পারবে? তাছাড়া মিম ও ফুপিদেরও তো এখনো জানানো হয়নি। এমনকি মিম তো জানেই না আমরা দেশে ফিরেছি। এবার তানভীর খেতে খেতে বলল, বনু তুই এত চিন্তা করিস না। যেখানে ভাইয়া আর আমি আছি সেখানে কোনো কাজ পড়েই থাকবে না। আমি আর ভাইয়া বাড়ি ফেরার সময় ফুপির বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকেই সব কিছু বলে মিমের সাথে দেখা করে পরেই বাড়িতে ফিরেছি। আহিয়া খুশিতে গদগদ হয়ে বলল, মিম ফুপি জানে আমরা যে দেশে ফিরেছি? তানভীর মৃদু হেসে বলল, হ্যাঁ জানে। এবার আহিয়া একটু মন খারাপ করে বলল, ফুপিকে নিয়ে কেন আসলে না? তানভীর ভাগ্নের মাথায় এক হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ করো না মা, তোমার আরিফ চাচ্চু বাড়িতে নেই, তাই মিম আসেনি। তবে আরিফের সাথে ফোনে কথা হয়েছে। আরিফ মিম ও উষাকে নিয়ে আগামীকালই আসবে। এবার আহিয়া খুশিতে বলল, ওয়াও, দ্যাটস গ্রেট। উষাকে তো সামনাসামনি দেখাই হয়নি। গত 12 বছরে সকলের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। বিয়ের শুরুতে মিমের বেবি কনসিভ করতে না চাইলেও দীর্ঘ 10 বছর পর আরিফ ও মিমের ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়। আরিফ তার মেয়ে বলতে পাগল। তাছাড়া জান্নাত ও আসিফের মেয়েও অনেক বড় হয়ে গেছে। ত্রিধা ও জান্নাতের মেয়ে জুই একই গার্লস কলেজে পড়ে। অন্যদিকে আইরিনের বছর 5 আগে বিয়ে হয়েছে, এখনও সন্তান নেয়নি তারা। আইরিনকে বড় এক বনেদি পরিবারে বিয়ে দেওয়া হয়েছে। যৌবনের শুরুতে রাদিফের সাথে তার একটা ভালো বন্ধুসুলভ সম্পর্ক থাকলেও সময়ের বিবর্তনে তা কালচে রূপ ধারণ করেছে। তাই এই এক জীবনের রাদিফ ও আইরিনের প্রেমটাও অপূর্ণই রয়ে গেল। মেঘ তানভীরের উদ্দেশ্যে বলল, ওরা সবাই যাবে তো? তানভীর জবাবে বলল, হ্যাঁ সবাই যাবে, শুধু ফুপি আর ফুপা বাদে। মেঘ বলল, কেন? তানভীর বলল, ফুপির হাঁটু ব্যথায় বেড়েছে, তাই সে দূরে কোথাও যেতে পারবে না। এতক্ষণে সকলের কথা শুনে আলী আহমদ খান নীরবতা ভেঙে আবিরের উদ্দেশ্যে বলল, আবির, তোমাদের প্ল্যানটা ভালো, কিন্তু আমি আর তোমার আম্মু যাচ্ছি না। তোমরা সকলে যাও, আনন্দ করো। আবির খানিকটা ভ্রু কুঁচকে বলল, কেন আব্বু, চলুন না সবাই একসাথে যাই, ভালো লাগবে। এবার মেঘ এসে আলী আহমদ খানকে বলল, চলেন না আব্বাজান, সবাই একসাথে গেলে অনেক মজা হবে। কিন্তু আলী আহমদ খান জানালেন, এই বয়সে তাদের এত জার্নি শরীরের জন্য অনেক ক্ষতিকর। আলী আহমদ খানের কথা শুনে এবার মোজাম্মেল ইকবাল খান, হালিমা খান ও আকলিমা খান একসাথেই জানালো, তারা কেউই যাচ্ছে না। এবারের ট্রিপে যেন পরিবারের বাকিরা যায়। আবির একটা দীর্ঘ শ্বাস ফেলল। কি আর করার, গুরুজনদের যেখানে অসুবিধা হবে সেখানে তাদের জোর না করাই উত্তম। মেঘ ও বন্যা খানিকটা মন খারাপ হয়ে গেল। সেটা দেখে মোজাম্মেল খান মেয়ে ও ছেলের বউকে কথা দিলেন, অন্য এক সময় তারা পুরো পরিবার মিলে ঢাকার মধ্যে কোথাও ঘুরতে যাবে। এই কথা শুনে মুহূর্তে সকলের চেহারায় হাসি ফুটে উঠল। সুন্দর মনোমুগ্ধকর একটা সকাল। সূর্যি মামা চারদিকে আলো ছড়িয়েছে, তার কাজ সমাপ্ত করার ব্যস্ত। আহিয়ান আজ সকাল সকাল বের হবে বলেই ঠিক করেছে। অনেকগুলো বছর পেরিয়ে গেছে ছোটবেলার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ার বাইরের কথাও দেখা সাক্ষাৎ হয়নি। আহিয়ান শাওয়ার সেরে এসে পড়ল বিপত্তিতে। তার লাগেজটা রুমের কোথাও নেই। গতকাল সন্ধ্যায় ত্রিধার রুম ছেড়ে তাড়াতাড়ি আসার সময় লাগেজটা নিজের রুমে আনতে ভুলিয়ে গেছে। এখন তাওয়াল পরা অবস্থায় কিভাবে যাবে ত্রিধার রুমে? আহিনের পাশে রুমটা ত্রিধার, কিন্তু একটা মেয়ের রুমে হঠাৎ এভাবে ঢোকা মোটেও সভ্যতার লক্ষণ নয়। কি আর করার, যেতেই হবে ভেবেই হাঁটা দিল ত্রিধার রুমের দিকে। দরজায় কয়েকবার টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আহিনের হাতের হালকা ধাক্কায় রুমের দরজাটি খুলে গেল। দরজা খোলা দেখে আহিয়ান ভাবলো রুমের ভিতরে কেউ নেই, তাই স্বাচ্ছন্দ্যে ভেতরে ঢুকে গিয়ে লাগেজটির দিকে এগোলো। লাগেজ হাতে পেছনে ঘুরতেই নজরে গেল বিছানার দিকে। সেখানে এলোমেলো হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে ত্রিধা। ঘুমের মধ্যে মেয়েটাকে অনেক মায়াবী লাগছে। এলোমেলো চুলগুলো কিছুটা ছড়িয়ে ছিটিয়ে আছে চেহারায়। গোলাপি অষ্টযুগল নিঃশ্বাসের ওঠানামা মৃদু মৃদু কাঁপছে। আহিয়ান লাগেজটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে এগিয়ে গেল সেদিকে। হালকা ঝুঁকে তাকালো ত্রিধার মায়াবী আদলে। আলতো স্পর্শ করলো মেয়েটার চোখের বড় বড় পাপড়িতে।
তারপর হালকা ফু দিল কপালে, অবহেলা পড়ে থাকা চুলগুলোতে। মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব হতেই ত্রিধা হালকা নড়েচড়ে চোখ মেলল। উঠে বসে পুরো রুমে এক নজর তাকালো, দেখলো পুরো রুমে কোথাও কেউ নেই। হঠাৎ চোখ গেল ঘড়ির দিকে, সকাল 9টা বাজে। এটা দেখার পর ত্রিধার চোখ তো কপালে ওঠার উপক্রম। চোখ বড় বড় করে একবার তাকিয়ে দেখে দৌড় দিল ওয়াশরুমের দিকে। ঝটপট ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিল কলেজের উদ্দেশ্যে। ব্যাগ কাঁধে সিঁড়ি দিয়ে নামতে নামতে লক্ষ্য করলো একবার ড্রয়িং রুমের সকলের দিকে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানভীর সকাল সকাল নাস্তা খেয়ে বেরিয়ে গেছেন। বাকিরা এখনও নাস্তা করছে। মেঘ, রায় ও বন্যা রান্নাঘরে। নিজের মাম্মামকে রান্নাঘরে দেখে ত্রিধা নাস্তা না করে চেয়ার চোরের মতো বেরিয়ে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। কিন্তু আহিনার চোখে তো খুব সহজে ধরা পড়ে গেল। আহিয়ান হালকা শয়তানি হেসে বন্যার উদ্দেশ্যে জোর করে বলল, মামুনি, একটু এদিকে আসো তো। বন্যা কিচেন থেকে বেরিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল, তোর কি কিছু লাগবে আহিয়ান? আহিয়ান ত্রিধার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, আমার আরেকটা ডিম পোচ করে দাও প্লিজ। ঠিক তখনই বন্যার চোখ গেল প্রধান ফটকের দিকে। ত্রিধা ছুটে বেরিয়ে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। হঠাৎ মায়ের ডাকিয়ে থমকে দাঁড়ালো। চোখ বন্ধ করে ঘুরে সকলের দিকে তাকালো। চোখ খুল। মায়ের ধমক শুনে ত্রিধা হঠাৎ কেঁপে উঠে চোখ মেলল। প্রথমেই নজর পড়ল মায়ের রাগী মুখ। তারপর নজর গেল একটু দূরে আহিয়ানের দিকে, যে মিটিমিটি হেসে পরোটা মুখে দিচ্ছে। ত্রিধা রাগে কটমট করে সেদিকে তাকালো। ওই, পিছনে কি? আমার দিকে তাকা। মায়ের ধমকে ত্রিধা থতমত খেয়ে তাকালো। তোকে আর কতবার বলতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়বি, তারপর পড়তে বসবি ঠিক 8টায়। তোর পাপার সাথে নাস্তায় টেবিলে থাকবি। ত্রিধা একটু ইতস্ত করে বলল, না মানে মাম্মাম, কাল থেকে উঠবো, আজকে সজাগ পাইনি। ছি ত্রিধা, এই একই কথা আর কতদিন বলবি? প্রতিদিনই তো বলিস কাল থেকে উঠবো। আহিয়ান খাওয়া শেষ করে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বলল, থাক মামুনি, আজকের জন্য ছেড়ে দাও। বলছি তো কাল থেকে ভালো হয়ে যাবে। বন্যার রাগে কটমট করতে করতে বলল, ও প্রতিদিনই একই কথা বলে। আহিয়ার মুখটাকে একটু অসহায় ভাব করে বলল, থাক মামুনি, পিচ্ছি মানুষ, আরেকবার সুযোগ দাও। ত্রিধা আহিনের দিকে রাগের দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে বলল, বিদেশি বাদর, জুতো মেরে গরুদান করা হচ্ছে তাই না? নাস্তা খেয়ে বের হ। মায়ের কথায় ত্রিধার ভাবনা চতুর হলো। ত্রিধা জানালো সে খাবে না, তার এখন সময় নেই। ইতিমধ্যে আহিয়ান ত্রিধাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। ত্রিধাও তাড়াতাড়ি বেরিয়ে গেল, তার অনেক লেট হয়ে যাচ্ছে। ত্রিধাকে দেখা মাত্রই ড্রাইভার আঙ্কেল গাড়ি বের করতে গেলেন। ত্রিধা গাড়ির অপেক্ষা করছে। ঠিক তখনই আবিরের নীল রঙের বাইকটি নিয়ে বাড়ির গ্যারেজ থেকে বেরিয়েছে আহিয়ান। পরনে তার কালো শার্ট ইন করা। সুঠাম দেহে আহিয়ানের হাতের কবজিতে কালো চকচকে একটা নতুন ঘড়ি, চোখে সানগ্লাস। ত্রিধা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ানের যাওয়ার দিকে। মনে মনে বলল, ফর্সা বাদরটাকে কালো শার্টে হ্যাপি লাগছে। হঠাৎ গাড়ির হর্নে শব্দে ত্রিধার সেদিকে তাকালো। দেখলো ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এবার ত্রিধাও চলল কলেজের উদ্দেশ্যে। বেলা 11টা। খানবাড়িতে এসে পৌঁছালো আরিফ, মিম ও উষা। মিম তো ছুটে গিয়ে জড়িয়ে ধরল মেঘকে। দুই বোনের সে কি কান্না! মনে হচ্ছে দুইজন দুজনের কত যুগ পরে দেখেছে। আরিফ গিয়ে একে একে সকল বয়োজ্যেষ্ঠদের সাথে কুশল বিনিময় করলো। উষা তো এসে আহিয়ার কোলে চড়ে বসে আছে। এটা দেখে আদিবার কি যে কান্না! রায় কিছুতেই তাকে সামলাতে পারছে না। অবশেষে আহিয়া একসাথে দুজনকে কোলে নিয়ে সোফায় বসে আছে। মিম মেয়েকে আহিয়ার কাছে রেখে আরিফকে নিয়ে দ্বিতীয় তলায় নিচের রুমে গেল। আকলিমা খান এখনও মেয়ের রুমটাকে আগের মতোই গুছিয়ে রাখেন। এই রুমটাতে মিমের থাকাও হয় না বহু বছর। আরিফ তাকে কখনো খানবাড়িতে এসে 2-3 দিন বেড়াতে দেয় না। বিশেষ প্রয়োজন পড়লে সকালে দিয়ে যায় এবং যত রাতই হোক অফিস ছুটির পর আবারও নিয়ে যায়। এসব নিয়ে মিম অভিমান করেছে অনেক, কিন্তু কোনো লাভ হয়নি কখনোই। আরিফের একটাই কথা, তোমাকে ছাড়া রাতে আমার ঘুম আসে না। প্রথম প্রথম মিম একটু রাগ দেখালো, এখন আর কিছু বলে না। জানে এই ছেলেটা পাগল, তার জন্যই তো পাগল। আবিরের কথায় আরিফ অফিস থেকে 10 দিনের ছুটি নিয়েছে, তাই মিমের মন
করার জন্য একদিন আগে এসেছে। কালীর বাড়ি থেকে সকলের সাথে তারা সাজেক যাবে। মিম লাগেজ থেকে একটা থ্রি পিস বের করতে ছিল চেঞ্জ করার জন্য। সেই সময় পেছন থেকে আরিফ এসে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। মিম একটু মোচড়ামুচড়ি করলো ছোটার জন্য, কিন্তু আরিফের শক্তপোক্ত পুরুষালী হাতের সাথে কি সে শোধ দিতে পারবে? কিছুক্ষণ চেষ্টা করে সে নিজেই থেমে গেল। আরিফ মৃদু হাসলো, তারপর বলল, ম্যামের শক্তি শেষ? মিম রাগী কণ্ঠে বলল, ছাড়ুন তো, কেউ চলে আসবে। ঠিক তখনই কারো কাশিতে দুইজন দরজার দিকে তাকালো। দেখলো রায় হাতে নাস্তার ট্রে নিয়ে মিটিমিটি হাসছে। আরিফ মিমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। রায় একটু গলা খাকারি দিয়ে বলল, ডিস্টার্ব করলাম না তো দুলাভাই? এই কথা শুনে মিম ড্রেসগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। আরিফ এক আঙ্গুল দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, একটু একটু। রায় হাসলো, হাসি মুখে ভেতরে প্রবেশ করে নাস্তা দিয়ে গেল। বেলা প্রায় 2টা। বাহিরে প্রচুর রোদ উঠেছে আজ। সূর্যের কড়া তাপে মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সকাল থেকে রাকিবের ছেলে রিহান, মাইশার ছেলে মৃদুল, আহিয়ান এবং এলাকার দুই ছোটবেলার বন্ধু নির্জন ও অলোক একসাথে বসে একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। আহিয়ানের খবর পেয়ে রিহান, মৃদুল, নির্জন ও অলোক এসেছে দেখা করতে। সেই ছোটবেলায় শেষ দেখা, তারপর ভিডিও কল ছাড়া আর দেখা হয়নি। এত বছর পর বন্ধুদের সাথে দেখা হওয়ার পর পুরনো স্মৃতি, পরিবার, ভবিষ্যৎ সব নিয়ে আলোচনা করতে করতে প্রায় দুপুর গড়িয়েছে। আহিয়ান ঠিক করেছে আজ সন্ধ্যার আগে বাড়িতে ফিরবে না। অবশ্য বাড়িতে সে তার মাম্মাকে সব জানিয়ে এসেছে। সকাল থেকে এই চায়ের দোকানে আড্ডা মজে আছে। রিহান সকলের উদ্দেশ্যে বলল, দোস্ত, এবার মনে হয় আমাদের লাঞ্চ করা উচিত। ওর কথা শুনে বাকি 4 বন্ধুও সম্মতি দিল। আহিয়ান উঠে গেল দোকানের দোকানদারকে চায়ের বিল পরিশোধ করতে। বাকি 4 বন্ধু হাসি ঠাট্টায় মতো বিল পরিশোধ করে পেছনে ফিরতে আহিয়ানের চোখ গেল একটু দূরের রাস্তায়। সেখানে কয়েকটা ছেলে 2টা কলেজ পড়া মেয়েকে ডিস্টার্ব করছে। একটা মেয়ের চুলের বেনি ধরে রীতিমতো টানাটানি করছে, আবার মাঝে মাঝে হাত ধরেও টানছে। আহিয়ান ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। কেন জানি মেয়েটাকে চেনা চেনা লাগছে, কিন্তু এই এলাকার কোনো মেয়েকে তো তার চেনার কথা না। আর তার নিজের বাড়ির মেয়েরা তো এভাবে রাস্তাঘাটে চলাফেরা করে না। আহিয়ান দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সামনে এগিয়ে গেল। পেছন থেকে মৃদুল ডাকছে। আহিয়ান সেদিকে পাত্তা না দিয়ে আরেকটু এগিয়ে গেল। কিছু একটা খেয়াল করতে আহিয়ান দৌড়ে গেল রাস্তার দিকে। আহিয়ানের দৌড় দেখে রিহান, মৃদুল, নির্জন ও অলোক ছুটল তার পিছু পিছু। ওদের 5 বন্ধুকে এইভাবে দৌড়ে আসতে দেখে ছেলেগুলো সব উল্টো রাস্তায় দৌড় দিল। আহিয়ান মেয়েগুলোকে ক্রস করে ছেলেগুলোর পেছনে দৌড়ালো। ভাগ্যবশত একটাকে হাতের কাছে পেয়েও গেল। ছেলেটাকে রাস্তায় ফেলে নাকে মুখে ইচ্ছে মতো কিল ঘুষি দিল। ছেলেটাকে হাতটাকে মুচড়াতে মুচড়াতে বলল, তোর সাহস কি করে হলো? তুই ওর হাত ছুঁয়েছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ইতিমধ্যে ওর বন্ধুরা এগিয়ে এসেছে। দেখলো রাস্তার একপাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ত্রিধা ও তার ক্লাসমেট সোহানি। ওরা তারপর আবার এগিয়ে গেল সামনে। আহিয়ান এখনো ছেলেটাকে মারছে। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। আশেপাশের কিছু লোকও জমে গেছে। কেউ আহিয়ানকে থামাতেই পারছে না। ওরা 4 জন দৌড়ে গিয়ে আহিয়ানকে ঝাপটে ধরল। আহিয়ান হাঁপাচ্ছে আর রক্ত লাল চোখে তাকিয়ে আছে রাস্তার পড়ে থাকা ছেলেটার দিকে। আশেপাশের লোক এর মাঝে জেনে গেছে ওই ছেলেটির অপরাধ। তবুও মানবতার খাতিরে হসপিটালে নিয়ে যেতে চাইলে রিহান তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিল। বলল, ওই ছেলেটাকে ট্রিটমেন্ট করাতে। আহিয়ান কিছু একটা মনে পড়তে ছুটে গেল পেছনে। দেখলো ত্রিধা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহিয়ানের ধমক দিয়ে বলল, তোর এখানে কি? রাস্তা কি করছিলি তুই? কলেজ ছুটির পর বাড়িতে না গিয়ে এখানে কি করছিস? ত্রিধা কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলল, আনসার দে, ড্যামেট। কিন্তু ত্রিধা এতক্ষণে ভয় ও অস্থিরতার নিজেকে সামলাতে না পেরে ছুটে গিয়ে আহিয়ানকে ঝাঁপড়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ভাঙা ভাঙা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আহিয়ান ভাই, ওই ছেলেগুলো আমার বেনি ধরে টেনেছে, আমার হাত ধরেছে। আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। আহিয়ান চুপচাপ চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। সে জানে এখন ত্রিধাকে যতই কিছু জিজ্ঞাসা করুক, ত্রিধার থেকে আশানুরূপ কোনো উত্তর পাওয়া যাবে না। আহিয়ান ত্রিধাকে নিজের বুক থেকে সোজা করে দাঁড় করিয়ে চোখের পানি মুছে চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। এদিকে রিহান, মৃদুল, অলোক, নির্জন ও সোহানি নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে। অলোক মৃদুলকে খোঁচা মেরে বলল, এই দুইটার ঘটনা কি রে?
মৃদুল আওয়াজ শব্দ করে বলল, আমি কি জানি? নির্জন মিটিমিটি হেসে বলল, ডাল মেঘ তো কুছ কালা হে দোস্ত। রিহান নির্জন এর উদ্দেশ্যে গালি দিয়ে বলল, শালা তুইও দেখতে কালা, তোর চিন্তা ভাবনাও কালা, তাই সব কিছুই খালি কালা খুঁজিস। নির্জন রিহানের উদ্দেশ্যে রাগে কণ্ঠে বলল, আই এম নট কালা, আই এম ডেঞ্জারাস শ্যামলা, যেটা দেখে তোর মতো কতগুলো মাঙ্গের নাতি বইনেরা ক্রাশ খায়। এবার মৃদুল নির্জনের কাঁধে চাপড় দিয়ে বলল, কি রে মামা, ভুইলা গেছোস আমাদের আশেপাশে দুইটা মেয়ে আছে? মুখের জবান সামলা। আহিয়ান বন্ধুদের দিকে এক নজর তাকিয়ে রিহানকে বলল, দোস্ত ত্রিধার বান্ধবীরে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর, আমি ত্রিধাকে নিয়ে চলে যাচ্ছি। আজ আর একসাথে লাঞ্চ করা হবে না, আগামীকাল তো ট্যুরে দেখা হচ্ছেই। তারপর অলোক ও নির্জনকে উদ্দেশ্য করে বলল, তোরা গেলে অনেক ভালো লাগতো, পারলে চেষ্টা করিস। নির্জন বলল, সরি দোস্ত, সামনে পরীক্ষা, বাড়ি থেকে অ্যালাউ করবে না। তারপর রিহান সোহানীকে পৌঁছে দিতে গেল, আর বাকি তিনজনও যার যার মতন চলে গেল। ত্রিধা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহিয়ান চুপচাপ ত্রিধার হাত ধরে হাঁটলো রাস্তার ওই পারে রাখা তার বাইকের দিকে। ত্রিধাও বাধ্য মেয়ের মতন আহিয়ানের সাথে গেল। আজ আর বেশি কোনো কথা বলে আহিয়ানকে রাগালো না। ত্রিধাকে দাঁড় করিয়ে রেখে আহিয়ান বাইক ঘুরিয়ে নিয়ে আসলো সামনে। তারপর ত্রিধার সামনে একটা হেলমেট ধরে বলল, এটা পরে উঠে বস। কিন্তু এখনও ত্রিধা নিচের দিকেই তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেয়েটা আজ বড্ড বেশি ভয় পেয়েছে, ওকে দেখলেই বোঝা যাচ্ছে। এবার আহিয়ান আর কথা বাড়ালো না। ত্রিধার মুখটা একটু উপরে তুলে হেলমেটটা যত্ন করে শহরে পরিয়ে দিল। তারপর বলল, সাবধানে উঠে বস। ত্রিধা চুপচাপ বাইকে উঠে বসলো। আহিয়ান বাইকের মিররের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাঁপাকাঁপি বন্ধ করে ধরে বস। ত্রিধা এবার আলতো করে আহিয়ানের কাঁধে হাত রাখলো। বাইক চলল অজানা গন্তব্য। এই পথ, এই রাস্তা ত্রিধা কিছুই চেনে না, এমনকি এটা বাড়ির রাস্তাও না। তবুও আজ কিছু বলল না। ছোটবেলা আহিয়ানের রাগী চেহারা অনেক দেখলেও আজকের আহিয়ানকে যেন সে নতুন দেখছে। হঠাৎ বাইক ব্রেক করায় ত্রিধা আহিয়ানের কাঁধে শক্ত করে চেপে ধরলো। আহিয়ান মিররে এক নজর দেখেও কিছু বলল না, চুপচাপ পকেট থেকে ফোনটা বের করে কানে দিল। আহিয়ান, আসসালামু আলাইকুম মাম্মা। মেঘ বলল, ওয়ালাইকুম আসসালাম, তুই কোথায়? দুপুরে কিছু না খেয়ে এই রোদের মধ্যে কোথায় ঘুরছিস? আহিয়ান গলার সুর একটু নিচু করে বলল, আমি খেয়ে নেব মাম্মা, আর তোমাকে তো গতকালকেই বলেছি আজ ফিরতে আমার লেট হবে। মেঘ বলল, হ্যাঁ বলেছিস, খেয়েছিস কিনা জানতেই কল দিয়েছি। আহিয়ান বলল, আমি খেয়ে নেব। আর শোনো মাম্মা। হ্যাঁ বল, কিছু বলবি?